স্বাগত নিউজ 24 বিরতিহীন সংবাদে সঙ্গে আছে আমি ফার্নাস জুই। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারী সহ 4 জনের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ ও আহত হয়েছে কমপক্ষে 15 জন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভোর 5টার দিকে কমলাপুর পূর্বপাড়া 90 কলোনিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় 46টি ঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দর্শক, বিস্তারিত জানাতে কালিয়াকৈর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজবুল হুদা। নাজবুল, অগ্নিকাণ্ড নিয়ে কি বলছেন প্রত্যক্ষদর্শীরা? ধন্যবাদ জুই। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের কালিয়াকুরের রেল লাইন যে মোড়, সেখানে কিন্তু একটি 90 কলোনি রয়েছে। সেই 90 কলোনির কিন্তু 46টি ঘর পুড়ে গেছে, পুড়ে অর্থাৎ ছাই হয়ে গেছে। এবং সেখান থেকে কিন্তু যে সেখানে রান্নাঘরে কিন্তু যে একটি সিলিন্ডার বিস্ফোরণ হয় গ্যাসের, সেখান থেকে কিন্তু এই ঘটনায় কিন্তু ঘটনাস্থলে 4 জন মারা যায় এবং পুড়ে যায় আর কি। এরই মধ্যে কিন্তু আসলে 15 থেকে 20 জনের মতো তারা এখন পর্যন্ত হসপিটালে রয়েছে। আমরা প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলতে চাই, কিভাবে আগুন লেগেছে আপনার সাথে কথা বলি। আপনি কিভাবে বাঁচলেন? আমি ভাবছি, মনে করেন যে আমি দেখি মাথার উপরে ঘুমের ভিতরে আগুন, আমার পরিবারে ডাক দিলে আমি দৌড়াইয়া বাইরে গেছি। কিভাবে আগুন লাগছে? আগুন লাগছে মনে করেন ওই সিলিন্ডার রাতের 1টা বাজে, মহিলা আইসে 12টা বাজে, মহিলা 12টা বাজে আইসে। আমি 4 দোকান থেকে আইসি, আইহারা দেখি যে গ্যাসটারে চিল্লাচিল্লি করতে আছে, ভাই গ্যাস বাইরে হইতাছে। পরে গেছি, যায় দিই যে গ্যাসটা বাইরে হইতাছে। কইলাম গেদি তুমি আর এটা জ্বালাইও না, রাতে জ্বালাইও না, যার কাছে নাইছো এই সিলিন্ডারটা তুমি ওরে ঘুরাইয়া দিও, এই সিলিন্ডার জ্বালাইও না। পরে এই কথা কয়ে হেরা আমার রুমে আমি ঘুমাইছি। সকালবেলা দেখি 5টা হয়তো 20 10 হইব, আমার বাড়ির লিখে আছে আগুন লাগছে। এখন দেখি আমার রুমের মুসুরির ভিতরে আগুন। হ্যাঁ, পরে আমি দৌড়ে বাইরে গেছি, পোলাপান নিয়ে বাইরে গেছি। কয়জন মারা গেছে? 4 জন মারা গেছে। আপনাকে যেমনটি আসলে বলছিলেন, এখানকার লোকজন বলছে 4 জন মারা গেছে। এখন পর্যন্ত এখানে যে দেহ অংশ এখনো পড়ে আছে, এখানে আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে এই দেহ অংশ পড়ে যাওয়ার পরে কিন্তু এখনো কিন্তু এখানকার অনেকেই কিন্তু আসলে নারী পুরুষ অনেকেই ভিড় করছে এবং সেখানে কিন্তু তাদের এখানে আপনারা কি ভিড় করছেন? আবার হয়েছে পা, একটা লাশের পা বের হয়েছে, পুড়ে গেছে দেখা যাইতেছে, দেখেন। যেমনটি আসলে বলছিলেন, যেখানে মানুষ কিন্তু ভিড় করছে এবং সেখানে আসলে ছবিও তুলছে তারা লোকজন। কিন্তু এখান থেকে আপনি দেখছেন যে এই যে ঘরগুলি পুড়ে যাওয়ার পরে কিন্তু এখানে একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং তদন্ত কমিটি পরে এসেছে এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসেছে এবং তারা বলছে যে আসলে এই ঘটনায় কিভাবে তদন্ত করে এবং কি ঘটনা ঘটেছিল সেটা তদন্ত করছে। এই ছিল আমার কাছে গাজীপুরের কালিয়াকুরের রেল লাইনের যে 90 কলোনি পুড়ে যাওয়া সর্বশেষ তথ্য। চলে যাচ্ছে স্টুডিওতে। নাজবুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুরের কালিয়াকৈর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাজবুল হুদা। এবার অন্যান্য প্রসঙ্গ। শিক্ষা প্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি সেরে রেখেছে মন্ত্রণালয়, অপেক্ষা কেবল সরকারি সিদ্ধান্তের। শিক্ষা প্রতিষ্ঠান খুললেই গুরুত্ব বিবেচনায় সবচেয়ে আগে ক্লাস শুরু হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস। পর্যায়ক্রমে ক্লাস শুরু করবে অন্য শিক্ষার্থীরাও। নতুন বর্ষে আর কোনো অটো পাসের সুযোগ নেই বলেও মত মাউসি মহাপরিচালকের। অন্যদিকে সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার কারিকুলাম তৈরির কাজ শুরু করেছে এনসিটিভি। আরো জানাচ্ছেন সজল দাস। সমমান পরীক্ষা আমরা হয়তোবা গ্রহণ করতে পারবো। তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি সেরেছে মন্ত্রণালয়। এরই মধ্যে ক্লাস শুরুর ম্যাপিং সম্পন্ন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। বলছে গুরুত্ব বিবেচনায় প্রথমেই এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। আমাদের যে স্বাস্থ্যবিধি মানার যে নীতিমালা, সেটাও 2 দিনের মধ্যে আমাদের চূড়ান্ত হয়ে যাবে। ফলে আমরা সেই প্রস্তুতিটা নিয়ে রাখছি যে সিচুয়েশনটা একটু ফেভারেবল আসা মাত্রই যেন আমরা স্কুলগুলো খুলতে পারি। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদেরকে আমরা একটু প্রায়োরিটি দেব, অর্থাৎ তারা যেন ফুল সুইংয়ে ক্লাসটা করতে পারে শুরু থেকে, সেই ব্যবস্থাটা করার চেষ্টা করব। পর্যায়ক্রমে ক্লাস শুরু করবে নবম, অষ্টম, সপ্তম ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। নতুন শিক্ষাবর্ষে অটো পাসের আর কোনো সুযোগ নেই বলেও মত মাউসি মহাপরিচালকের।
বাকি যারা আছেন তাদেরকে প্রথম অবস্থায় হয়তো একটু স্প্লিট করে ভাগে ভাগে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে এনে ফেস টু ফেস ক্লাস দেওয়ার ব্যবস্থাটা আমরা করব। আমরা তাদের জন্য অটোবাসের ব্যবস্থা করব না। এদিকে আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষার কারিকুলাম সংক্ষিপ্তকরণের কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। মন্ত্রী মহোদয় আপনাদের বলেছিলেন যে এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা আপনার সংক্ষিপ্ত একটু সিলেবাসকে সংক্ষিপ্ত করে নেবেন, সেই ব্যাপারে কাজ করছি আমরা। নতুন শিক্ষাবর্ষে কিভাবে ক্লাস হবে, কেমন হবে কারিকুলাম, এসব বিষয়ে সব প্রস্তুতি নিয়ে রাখছে মন্ত্রণালয়। এখন অপেক্ষা সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের। সজল দাস, নিউজ 24, ঢাকা। গত এক দশকেরও বেশি সময় ধরে ওষুধ উৎপাদন ও রপ্তানিতে বড় সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। একসময় শতভাগ আমদানি নির্ভর হলেও দেশীয় ওষুধের সুনাম এখন বিশ্বজুড়ে। দেশের 98% চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে 1.5 শতাধিক দেশে। এ খাতের উদ্যোক্তারা বলছেন, কাঁচামালের আমদানি নির্ভরতা কমিয়ে মৌলিক উপাদান তৈরিতে সামর্থ্য বাড়ানো গেলে পোশাক শিল্পের পর অন্যতম সম্ভাবনাময় রপ্তানি খাত হতে পারে ওষুধ। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। বাংলাদেশের ওষুধ শিল্পের বয়স ছাড়িয়েছে 6 দশক। এ সময়ে দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে মত ভিন্নমত থাকলেও ওষুধ শিল্পের সুনাম ছড়িয়ে পড়েছে বিশ্বময়। বিশ্বমানের প্রযুক্তি আর মোটা বিনিয়োগ নিশ্চিত করেছে চাহিদামাফিক উৎপাদন। গুণগত মান ও কার্যকারিতার কারণে দেশীয় ওষুধ রপ্তানি হচ্ছে বিশ্বের অন্তত 160টি দেশে। এ খাতের সংগঠন ও সরকারি হিসাব বলছে 257টি কোম্পানির কারখানায় বছরে 24,000 ব্র্যান্ডের ওষুধ উৎপাদিত হচ্ছে। বছরে প্রায় 25,000 কোটি টাকার ওষুধ ও কাঁচামাল উৎপাদিত হচ্ছে এসব কারখানায়, যেখানে কর্মসংস্থানও হয়েছে প্রায় 2 লাখ মানুষের। বাংলাদেশ থেকে ওষুধ আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, জার্মানিতে, ইউকেতে, আয়ারল্যান্ডে এই সমস্ত দেশেও রপ্তানি শুরু হয়েছে। সরকার যদি দ্বিপাক্ষিক যে চুক্তিগুলো আছে বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক যদি আরও জোরদার করে, সেটাও আমাদের ওষুধ শিল্পের রপ্তানিতে আরও অনেক সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে আমি মনে করি। এত বড় ড্রাগ মার্কেটে যদি আমরা আর একটু বুস্ট দেই, আমরা ইজিলি 1, 2, 3, 4, 8, 10 ইভেন ফিউ ডেজ টাইমে $20 বিলিয়ন পৌঁছে যেতে পারি। এই ড্রাগটা পৌঁছে গেলে আমাদের সিঙ্গেল আইটেমের উপরে, এক্সপোর্টের উপরে কান্ট্রির ডিপেন্ডেন্সটা ওইভাবে থাকবে না। অভ্যন্তরীণ চাহিদার 98% পূরণ করছে দেশীয় ওষুধ। প্রতি বছর এ খাতের গড় প্রবৃদ্ধি অন্তত 15%। গত এক দশকে বিশ্বের বহু আন্তর্জাতিক সংস্থার কাছে দেশীয় ওষুধ শিল্পের স্বীকৃতি মিললেও এ শিল্পের কাঁচামালের চাহিদা মেটাতে অন্যতম ভরসা এখনও আমদানি। তাই আগামী দিনে মৌলিক উপাদান তৈরিতে স্বনির্ভর হওয়ার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। আমরা যদি নিজেদের কাঁচামাল দেশের ভেতরে নিজেরাই তৈরি করতে পারি, সেটা আমাদের জন্য রপ্তানিতে আরও অনেক সুফল বয়ে আনবে। বাংলাদেশে যদি খুব ভালো আন্তর্জাতিক মানের ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন হয়, যেখান থেকে আমরা বায়োইকুইভ্যালেন্স করাতে পারবো, সেটা আমাদের রপ্তানিতে একটা সুফল বয়ে আনবে। অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের যে পার্ক সেটা যদি চালু হয় এবং সরকার কিছু প্রণোদনাও দেয়, তাহলে আমার মনে হয় আমাদের অনেক ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল র ম্যাটেরিয়ালটা প্রডিউস করতে পারবে। আমাদের রিয়েল কম্পিটিটিভনেস সেখানেই থাকে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাব বলছে 2020 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ওষুধ রপ্তানি হয়েছে $13.5 কোটি, যা লক্ষ্যমাত্রার চেয়েও 4.25% বেশি। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্যেও জমজমাট চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলা সহ গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলেছেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাল করিমও পাল্টা অভিযোগ করেন। এদিকে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান নির্বাচন কমিশনের। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতীক বরাদ্দের পর থেকে মেয়র প্রার্থী সহ কাউন্সিলর প্রার্থীরা প্রচারণায় ভোটারদের মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রোববার বিএনপির মেয়র প্রার্থী অভিযোগ করেন পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলা সহ প্রচারণায় গাড়ি ভাঙচুরের। আমাদের উচ্ছ্বাসে বিতে হয়ে তারা বিভিন্ন জায়গায় আমাদের মাইক ভাঙচুর সহ, ট্যাক্সি ভাঙচুর সহ কর্মীদের গায়ে হাত দিচ্ছে। আমরা তাদেরকে বলছি ভদ্র আচরণ করার জন্য। বিএনপির প্রার্থীর অভিযোগকে প্রত্যাখ্যান করে পাল্টা অভিযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। আমি নাম উল্লেখ করে বলছি, নাসিমেন ভবনের সামনে আমার পোস্টারগুলো ছিঁড়ে ওরা স্তূপ করে রাখছে। ওনারা তো নালিশি পার্টি, ওরা একটা ক্ষয়িষ্ণু পার্টি, ওরা এখন দুবন্ত তরি। আর সিটি নির্বাচনের আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।
প্রার্থীরা তাদের প্রচার প্রচারণার ক্ষেত্রে এখনো পর্যন্ত তেমন কোনো অভিযোগ আসে নাই, তবে বিএনপির প্রার্থীর পক্ষ থেকে একটি অভিযোগ এসেছে, যেটি ইতিমধ্যেই আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এবারের সিটি নির্বাচনে আচরণবিধি দেখভালের 14 জন ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন বলেও জানান ইসি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পৌর নির্বাচনের খবর। দেশের 61 পৌরসভায় সাধারণ নির্বাচন আগামী 16 জানুয়ারি। দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া পৌর নির্বাচনকে কেন্দ্র করে কিশোরগঞ্জের কুলিয়ারচর ও দিনাজপুরের বীরগঞ্জে জমে উঠেছে প্রচারণা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। প্রথমবারের মতো 2 পৌরসভাতেই ভোট হবে ইভিএমে। নির্বাচন আয়োজনে সার্বিক প্রস্তুতির কথা জানিয়েছে নির্বাচন কমিশন। টিটু দাস ও ফখরুল হাসান পলাশের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 1999 সালে প্রতিষ্ঠার পর থেকে ঐতিহ্যবাহী ইচ্ছা পরিবারের সদস্যরাই আওয়ামী লীগের হয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভায় নেতৃত্ব দিয়ে আসছেন। এবারই প্রথম পরিবারটির বাইরে সৈয়দ হাসান সরওয়ার মোহসিন মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। কুলিয়ারচর পৌরসভার যে সমস্ত অসম্পূর্ণ কাজ উন্নয়নমূলক রয়ে গেছে বাকি, এগুলো সম্পন্ন করার জন্য আমাকে নির্বাচিত করবে আমি মনে করি। জনগণ ভোট কেন্দ্রে আসতে পারলে জয় সুনিশ্চিত বলছেন বিএনপির মেয়র প্রার্থী নুরুল মিল্লাত। শান্তিপূর্ণভাবে যদি নির্বাচন হয়, আমার বিশ্বাস যে এলাকার জনগণ অতীতেও আমার জয়যুক্ত করছে, আগামী দিনও জয়যুক্ত করবে। 9টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে 41 জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 12 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 25,000 ভোটারের এই পৌরসভায় প্রথমবারের মতো ভোট হবে ইভিএমে। প্রথমবার আমাদের ইভিএমে ভোট হচ্ছে, যাতে ভোটার সচেতন হয় এ বিষয়ে আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করব। পৌর নির্বাচন ঘিরে দিনাজপুরের বীরগঞ্জে চলছে জমজমাট প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। বি শ্রেণী থেকে এই শ্রেণীকে, এই পৌরসভাকে আমরা উন্নতি করব। জনগণের পাশে আমরা গিয়ে মানুষের সুখ দুঃখের কথা বলতে পারবো এবং উন্নয়ন করতে পারবো। বিএনপির নির্বাচনী ফিল্ড খুবই সন্তোষজনক, আর আমরা এখানে সুষ্ঠু নির্বাচন আশা করি। বিগত দিনে যে নির্বাচন হয়ে আমি পৌরসভায় এসেছি মোবাইল মার্কা নিয়ে, আমাকে জনগণ বিপুল ভোট দিয়েছে, এবারও আমাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবে। কমিশন বলছে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইভিএম নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা সুন্দর সুষ্ঠু ভোট আমরা অনুষ্ঠিত করতে পারবো বলে বিশ্বাস করি, যেমন আমরা ফুলবাড়িতে করেছি। 16 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে 9টি ওয়ার্ডে 40 জন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 13 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, পরে বিয়ের চাপ দিতেই পরিকল্পিতভাবে হত্যা করা হয় মাদারীপুরের ডাসারে মুর্শিদা আক্তার নামে এক কিশোরীকে। নিজের সেপটিক ট্যাঙ্কেই মরদেহ লুকিয়ে রাখেন প্রেমিক শাহাবুদ্দিন আকন। ঘটনার 11 মাস পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় স্থানীয়দের সাথে শাহাবুদ্দিনের দ্রুত বিচার চান তার মা হাসিনা বেগমও। বেলাল রিসভির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পুলিশ জানায় ডাসার থানার পূর্ব বোতলা গ্রামের 10ম শ্রেণীর ছাত্রী মুর্শিদা আক্তারের সাথে একই গ্রামে শাহাবুদ্দিন আকনের প্রেমের সম্পর্ক হয়। এরই এক পর্যায়ে মেয়েটি শাহাবুদ্দিনকে বিয়ের জন্য চাপ দিলে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় তাকে। লাশ গুম করার জন্য বাড়ির সেফটিক ট্যাঙ্কিতে ফেলে কংক্রিটের ঢালাই দিয়ে দেয় শাহাবুদ্দিন। ঘটনার 11 মাস পর তার মরদেহ উদ্ধার করে পুলিশ। গত বছরের ফেব্রুয়ারিতে মুর্শিদা নিখোঁজ হওয়ার পর 18 ফেব্রুয়ারি মুর্শিদার পরিবার ডাসা থানায় একটি জিডি করে। পরে গত 4 মার্চ শাহাবুদ্দিন সহ 5 জনকে আসামি করে একটি অপহরণ মামলা করেন মুর্শিদার মা। দীর্ঘদিন মামলার অগ্রগতি না হয় মামলাটি মাদারীপুর গোয়েন্দা পুলিশ তদন্তভার গ্রহণ করে। এরপর শাহাবুদ্দিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে সে খুন ও লাশ গুমের কথা স্বীকার করে। এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চায় নিহতের স্বজন ও স্থানীয়রা। তাদের বাথরুমের টাঙ্কির নিচন থেকে এই লাশ উদ্ধার হয়। লাশ রাইখা ওই মেয়েটার রাইখা ও কনক্রিট ঢালাই দিছে, ঢালাই দেওয়ার পরে উপরে ময়লা ফেলাইছে। ওর ভাই বোন ওরা সবাই, ওর মা সবাই জানে স্যার, সবাই আমার মাইয়া ওরা ই করে মারছে, হত্যা করে। এখন খুব জোর জাবুর করতে আছে আমাকে লাগে, এই ধরার পর তাগো বিচার আসার চাই। খুনের ঘটনায় অভিযুক্ত শাহাবুদ্দিনের মা হাসিনা বেগম নিজেও ছেলের বিচার দাবি করেন। বাবা বিচার করেন, আপনারা আইনের লোক, আপনারা বিচার করেন, অন্যায় কাজ করছে আপনারা বিচার করেন।
মামলাটি অতি সত্বর নিষ্পত্তি হবে বলে দাবি করলেন পুলিশের এই কর্মকর্তা। আসামি সে ম্যাজিস্ট্রেটের কাছেও 164 ধারায় জবানবন্দি গ্রহণ কার্যক্রম চলছে এবং এখন মামলাটি আমাদের সম্পূর্ণরূপে ডিটেক্টেড। অতি সত্বর আমরা মামলাটা নিষ্পত্তি করব। শারীরিক মিলনের পরে তাকে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে এবং হত্যা করার পরে পরিকল্পিতভাবে এই লাশটা গুম করার উদ্দেশ্যেই তাকে সেফটি ট্যাঙ্কের মধ্যে তাকে হাত পা বেঁধে তার মধ্যে ফেলে দিয়ে পরবর্তীতে এখান থেকে সেই সেফটি ট্যাঙ্কের মুখটা একেবারে সে সিল গালাতে দেয়। অপরাধীর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এমন আশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দীর্ঘদিন ধরে শাহবাগ শিশু পার্কের প্রবেশ পথ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথের ফুটপাতটি ফুল ব্যবসায়ীদের দখলে। ফলে পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে হয়। অভিযোগ আছে রাজনৈতিক নেতা ও পুলিশকে চাঁদা দিয়ে ফুটপাত দখল করে ব্যবসা করে চলছে এখানকার ব্যবসায়ীরা। তালুকদার বিপ্লবের প্রতিবেদন। নানা শ্রেণী ও পেশার মানুষের চলাচল রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা শাহবাগ। প্রতিদিন লক্ষ মানুষের পদচারণা থাকে এখানে। দিন রাতে সবসময় যানবাহন চলাচল করে, অথচ এখানে ফুটপাতে হাঁটার কোনো জায়গা নেই। শাহবাগ শিশু পার্কের সামনে থেকে বটতলা পর্যন্ত ফুটপাত জুড়েই গিজগিজ করছে ফুলের দোকান। এমনকি পথচারীদের হাঁটার জায়গা দখল করে ভাতের হোটেল সাজিয়ে বসেছে অবৈধ দখলদাররা। বাধ্য হয়ে পথচারীরা নেমে এসেছেন সড়কে। আমাদের চলার খুবই অসুবিধা হয়, তখন আসলে ফুলের ঘ্রাণের থেকে মানে ফুলের প্রতি যে মায়াটা সেটা আর থাকে না। এই সারাটা রাস্তা যতদূর যাবে এখান থেকে আপনি আবার এলিফ্যান্ট রোডে যান, সেখানে ঢালা ঢিলা দেয়া এদিকে যান চলাচলে বিঘ্ন ঘটে সৃষ্টি হচ্ছে যানজট। সেই সঙ্গে তো থাকছে পথচারীদের দুর্ঘটনার আশঙ্কাও। জাম থাকার কারণে আমরা সাধারণ পাবলিক তো বিপন্ন অবস্থা। যেখানেই যায় বিশেষ করে মেয়েদের জন্য তো মানে সাইড দিয়ে যে হাঁটবে এরকম কোনো জায়গাই নেই। আমরা জীবনের রিস্ক নিয়ে দৈনন্দিন রাস্তার পাশাপাশি হাঁটাহাঁটি করতে যত সরকারি কিন্তু ফুটপাত দেওয়া আছে, কিন্তু সেই ফুটপাতটা কিন্তু আমরা ব্যবহার করতে পারতেছি না। শীঘ্রই ফুটপাত দখলমুক্ত করতে ব্যবস্থা নেওয়ার কথা জানান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। শাহবাগের এখানে যে ফুটপাতগুলো আছে, আমার মাননীয় মেয়র আপনি জানেন যে এই ফুটপাত দখলদারিত্বের বিষয়ে জিরো টলারেন্সে আছে। এটা পর্যায়ক্রমে এখানেও আসা হবে, এগুলো উচ্ছেদ করা হবে। আর আপনারা জানেন যে এর উল্টা পাশে গত সপ্তাহে এসে আমাদের ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট কোর্টে এসে এইগুলো অবৈধ স্থাপনা সব উচ্ছেদ করে দিয়েছে। শাহবাগ শিশু পার্ক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে ফুটপাত দখল করে আছে প্রায় অর্ধশতাধিক ফুলের দোকান। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। ইন্দোনেশিয়ার শ্রীবিজয় এয়ারের বিধ্বস্ত হওয়া বিমানটির ব্ল্যাক বক্সের সন্ধান মিলেছে। রোববার শ্রীবিজয় এয়ারলাইন্সের নিখোঁজ ফ্লাইটটির ব্ল্যাক বক্স রেকর্ডারের সন্ধান পাওয়ার কথা জানান সামরিক প্রধান জান্ত। দ্রুতই সেটি পুনরুদ্ধার করা হবে বলেও জানানো হয়েছে। রোববার সকালে উদ্ধার কাজে নিয়োজিত সামরিক নৌযান প্লেনটি থেকে সংকেত পায়। ডুবুরিরা সমুদ্রের 75 ফুট নিচ থেকে কিছু ধ্বংসাবশেষও উদ্ধার করেছেন। খুঁজে পেয়েছেন মানুষের শরীরের অংশবিশেষ আর কাপড়। শনিবার স্থানীয় সময় বেলা 2:30টায় জাকার্তা থেকে যাত্রী নিয়ে ওয়েস্ট কালিমান্তান প্রদেশের রাজধানী পন্তিয়ানাকের উদ্দেশ্যে রওনা হয় বোয়িং 737-500 উড়োজাহাজটি। উড্ডয়নের পরপরই ফ্লাইট SJ-182 এর সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রী বুদি কারিয়া জানান, বিমানবন্দর থেকে 20 কিলোমিটার দূরে লাকি দ্বীপের কাছে সাগরে বিধ্বস্ত হয় শ্রীবিজয়ের উড়োজাহাজটি। ফ্লাইটটিতে 12 জন ক্রু সহ মোট 62 জন আরোহী ছিলেন। এই ছিল বিরতিহীন সংবাদ আয়োজনে এতক্ষণ সাথে থাকাই ধন্যবাদ সবাইকে।